মনে হচ্ছে এই লোকটা পণ্ডিত। এ নিশ্চয়ই গোপাল পণ্ডিতের ঠিকানাটা বলে দিতে পারবে। ও মশাই, ও মশাই, শুনছেন? হ্যাঁ বলো। আচ্ছা, গোপাল পণ্ডিতের বাড়িটা কোন দিকে? গোপাল পণ্ডিত, তার কাছে কি প্রয়োজনে? আগে প্রয়োজনটা খুব গুরুতর। একটা প্রবাদের মানে জানতে সেই সুদূর বর্ধমান থেকে আমি ছুটে আসছি। যদি পণ্ডিত মশাইয়ের ঠিকানাটা আপনি জানেন তাহলে আপনি সেটা বলে দিলে খুব উপকৃত হব। বাবা, গোপাল আবার পণ্ডিত হয়ে উঠলো কবে থেকে? আর এত বড় পণ্ডিত যে বর্ধমান থেকে তার কাছে লোক আসছে। কি হলো মশাই, ঠিকানাটা জানলে বলে দিন না। দেখো, এ রাজ্যে আমি একমাত্র যথার্থ পণ্ডিত। মানে? কৃষ্ণনগরের মহারাজের রাজসভায় রাজপণ্ডিত আমি। তোমার কিছু প্রয়োজন থাকলে আমায় জানাতে পারো। না না না, আমি আমার গোপাল পণ্ডিতকেই চাই। কি? তখন থেকে গোপাল পণ্ডিত গোপাল পণ্ডিত বলে চলেছ? এই রাজ্যে গোপাল বলে একজন থাকে বটে, কিন্তু সে পণ্ডিত নয়। আগে সে নাপিত ছিল, তারপর মজা মস্করা করে মহারাজের মন মজিয়ে এখন ভাঁড় হয়েছে, ভাঁড়। কি রাজপণ্ডিত কি ভাঁড় ভাঁড় করছে? না আড়ালে দাঁড়িয়ে একটু শুনতে হচ্ছে। আগেও ছিল না, এখনো নয়। সে বেটা একটা গন্ড মূর্খ। আরে পুঁথি পাঠ শাস্ত্র পাঠ তো দূরের কথা, ভালো করে অক্ষর জ্ঞানটাও নেই, বুঝলে? বাবা, সাত সকালে আমার নামে কি সব নিন্দেমন্দ করছে রে। যদি তোমার কিছু প্রয়োজন থাকে তাহলে আমার বাড়িতে চলো। এই সামান্য দক্ষিণা নিয়ে আমি তোমার সব প্রশ্নের উত্তর বলে দেবো। এই জন্যই বলে পণ্ডিত সাত সকালেই দক্ষিণার ধান্দা। কি হলো, যাবে আমার সঙ্গে? না, থাক। গোপাল পণ্ডিতকেই যখন পেলাম না তখন থাক থাক। যত সব বড় বাচিন। কি পণ্ডিত মশাই, সকাল সকাল আমার নামে নিন্দে মন্দ করছিলেন কেন? আমার বাড়ির দায়ে পড়েছে যে তোমার নামে নিন্দে মন্দ করতে যাব। তবে যেটা সত্যি সেটাই বলেছি। তুমি আর যাই হও না কেন, পণ্ডিত তো আর নও। এই কি তাহলে গোপাল পণ্ডিত? একবার কাছে গিয়ে জিজ্ঞেস করি। পারেন না, সামান্য ভাঁড় হয়ে আমি যে তার থেকে অনেক বেশি করতে পারি তার রাশি রাশি প্রমাণ তো পেয়েই গেছেন। আর ভবিষ্যতে না হয় আবার প্রমাণ দেব। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনি কি গোপাল পণ্ডিত? আরে না না, আমি ওসব কিছুই নই। আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদরের গোপাল ভাঁড়। সে আপনি যাই হন না কেন, একটা প্রবাদের মানে করে দিতে হবে আপনাকে। প্রবাদ? আচ্ছা বলো শুনি। বামুন বাদল বান, দক্ষিণে পেলেই যান। আচ্ছা, এই কথাটার মানে কি? তা সামান্য এই কথাটার মানে জানতে চাইছো? তা কথাটার মধ্যে যখন বামুন শব্দটা আছে তখন মনে হয় আমাদের পণ্ডিত মশাই নিশ্চয়ই এর মানেটা জানেন। তাই উত্তরটা তুমি এর কাছ থেকেই নিয়ে নাও। সেরেছে, কথার মানেটা তো আমার ঠিক জানা নেই। কি হলো পণ্ডিত মশাই, উত্তরটা বলে দিন না। বুঝলে, কথাটার মানেটা আমি জানতাম, কিন্তু এই মুহূর্তে ওই যে বলো না, মুখে আসছে কিন্তু মনে আসছে না। তাহলে আমিই বলে দিই। হ্যাঁ হ্যাঁ, বলে দিলে খুব উপকার হয় আমার। এটা খুব সোজা। বাদল মানে বৃষ্টি, আর বান মানে বন্যা। এরা দক্ষিণা বাতাস পেলেই থেমে যায়। আর মজার কথা হলো, বামুন মানে ব্রাহ্মণ, ও কিন্তু কাঁচা টাকার দক্ষিণা না পেলে এক পাও নড়তে চায় না। কি পণ্ডিত মশাই, ঠিক বলেছি তো? ধন্য ধন্য গোপাল পণ্ডিত, আপনি সত্যি ধন্য। কে বলেছে আপনি মূর্খ? এই নিন আপনার দক্ষিণাটা। আরে করো কি, আমি কি বামুন নাকি যে হাত পেতে দক্ষিণা নেব? ওটা তুমি বরং এই পণ্ডিতকেই দিয়ে যাও। যত সব ফাজলামি। বলো কি পণ্ডিত, একটা অপরিচিত লোকের সামনে গোপাল তোমায় অপমান করলো? তাহলে আর বলছি কি, আমি নাকি দক্ষিণা নেওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে থাকি? না মন্ত্রী মশাই, এই অপমান আর সহ্য করা যায় না। আপনি এর একটা বিহিত করুন। কি করে করি বলো তো? ব্যাটা যে খুব চালাক।
তার ওপর আবার মহারাজের অতি প্রিয়। তাহলে তাহলে কি ওই ভাঁড় ব্যাটার কাছে চিরকাল আমার মাথাটা নিচু হয়ে থাকবে? তা থাকতে হবে কেন? গোপালের সঙ্গে টক্কর দেবার জন্যে নিজেকে তৈরি করো। আজ থেকে সব কথায় আগ বাড়িয়ে কথা বলতে শুরু করে দাও। যেখানে সেখানে প্রবাদ প্রবচন বলে এমন একটা ভাব দেখাও যে তুমি সব জানতা। ঠিক বলেছেন। এবার থেকে রাজসভায় আর নীতিয়ে বসে থাকবো না, আগ বাড়িয়ে সব আলোচনার মধ্যে ঢুকে পড়বো। এই তো চাই গোপাল বেটা লেখাপড়া না শিখেও যদি সর্ববিষয়ে মাতব্বরি করে জ্ঞান দিতে পারে, তাহলে পণ্ডিত হয়ে তুমি পারবে না কেন? পুটির মা ধান কুটছে, যাই উপযাচক হয়ে একটু জ্ঞান দিয়ে আসি। কি গো পুটির মা, কি করছো? এই যে পণ্ডিত মশাই, ধান ভাঙছি। এ বাবা, তোমার সব ধান থেকে তো গোটা চাল বেরোচ্ছে না গো। অনেক ধানই তো ভেঙে খুদ হয়ে যাচ্ছে। কি করব পণ্ডিত মশাই, যতই চেষ্টা করি না কেন এমনটাই হয়ে যায়। আসলে তোমরা তো আর নিয়ম নীতি কিছুই জানো না, তাই এমনটা হয়। আচ্ছা, কি করলে সব ধান থেকে গোটা গোটা চাল বেরোবে? ধান ভাঙার সময় শিবের গীত গাইতে হবে। ওই যে কথায় আছে না, ধান ভাঙতে শিবের গীত। কেন গোপাল তোমায় এটা বলেনি? কই না তো। কি করেই আর বলবে, আসলে গন্ডমূর্খ তো, জানলে তো বলবে। আমি যাই গো, আমার আবার অনেক কাজ আছে। শিবের গীত মানে তো শিব ঠাকুরের গান। তা কোন গানটা গাইবো? শিব ঠাকুরের বিয়ের নাকি গাজনের গান? যাই একবার গোপাল দাদার কাছ থেকে জেনে আসি। গিন্নি, আমি রাজসভায় চললাম। ও গোপাল দাদা, ধান ভানতে শিব ঠাকুরের কোন গানটা গাইতে হয় গো? ধান ভাঙতে শিবের গান? কেন, কেউ কি গাইতে বলেছে? হ্যাঁ গো, আসলে ঢেঁকিতে ধান ভাঙতে গেলে কিছু ধান তো ভেঙে যায়, তাই রাজপণ্ডিত শিবের গীত গাইতে বলেছেন। ওটা গাইলেই নাকি সব ধান থেকে গোটা গোটা চাল বেরোবে। শোনো পুটির মা, আসলে ধান ভাঙতে শিবের গান গাইবার দরকার হয় না। ওটা একটা কথার কথা, একটা প্রবাদ। তাই ওসব চিন্তা মাথা থেকে নামিয়ে যেমন ধান ভাঙছো তেমনই ভেঙে যাও। শোনো মন্ত্রী, সামনে দুর্গাপুজো, অনেক খরচের ব্যাপার। সে তো বটেই মহারাজ। তাই আগামীকালের মধ্যেই আমার টাকা পয়সার পাকা হিসেব চাই। সর্বনাশ, এ কি বলছেন মহারাজ? আগামীকালের মধ্যেই পাকা হিসেব কি করে দেব? কেন, দিতে অসুবিধাটা কোথায়? না মানে এত বড় রাজ্যের এত বড় হিসেব, তারপর আমার ঘাড়ে কত দায়িত্ব, কত কাজ। আচ্ছা মন্ত্রী, হিসেব চাইলেই তুমি ওই কাজ কাজ করে ধান ভাঙতে শিবের গীত শুরু করে দাও কেন বলো তো? আচ্ছা মহারাজ, ধান ভাঙতে শিবের গীত মানে কি? কি আবার সব কথার মধ্যে পুরনো কথাকে টেনে আনা? না মহারাজ, ওই ধান ভাঙতে শিবের গীতের মানে কিন্তু পাল্টে গেছে। মানেটা হলো, ধান ভাঙার সময় শিবের গীত গাইলে ধান থেকে নাকি গোটা গোটা চাল বেরোয়। কে বলেছে এই কথা? বলেছেন আমাদের রাজপণ্ডিত, মানে পুটির মাকে বিনা দক্ষিণায় এইসব জ্ঞান দিয়ে এসেছেন। সর্বনাশ, তাহলে তাহলে কি না জেনে বুঝে বলে এলাম? রাজপণ্ডিত, তুমি এ কথা বলেছো? ইয়ে মানে আমি তো এতদিন তাই জেনে এসেছি। তুমি ঘেঁচু জেনে এসেছো। যেমন তোমার পাণ্ডিত্য, তেমনি তোমার জানার বহর। শোনো, এরপর থেকে লোককে সব উল্টো পাল্টা বোঝালে আমি কিন্তু তোমায় ওই অর্ধচন্দ্র দিয়ে, এই অর্ধচন্দ্রের মানে বোঝো তো, ঘাড়ে ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দেব। মন্ত্রী, কালকের মধ্যেই আমি পাকা হিসেব চাই। দেখলেন তো মন্ত্রী মশাই, আপনার কথা মতো আমি একটু প্রবাদ বলেছি বলে গোপাল কিরকম সুযোগ বুঝে টুক করে মহারাজের কানে তুলে দিল। তাই তো দেখছি, এত চেষ্টা করেও বেটাকে কিছুতেই কবজা করা যাচ্ছে না। কিছু একটা করুন মন্ত্রী মশাই, এই অপমান তো আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ শোনো, তুমি পুঁথি টুথি ঘেঁটে একটা বেশ শক্ত দেখে প্রশ্ন ঠিক করে রাখো, তারপর কি করতে হবে আমি বলে দেব। তবে
মনে রাখবে খুব শক্ত দেখে একটা প্রশ্ন, যা শুনেই গোপাল যেন শুয়ে পড়ে। ঠিক আছে, আমি আজ থেকেই লেগে পড়ছি। জানো গোপাল দাদু, আজ আমরা রাজপণ্ডিতকে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে বের হতে দেখলাম। বুঝতে পেরেছি। তার মানে ওখানে কিছু একটা ঘোট পাকানো হচ্ছে, যাতে আমাকে আচ্ছা করে হেনস্থা করা যায়। ঠিক আছে, আমার নামও গোপাল, এমন ব্রহ্মবান ছাড়বো না। রাজপণ্ডিত, মায়ের পুজোর ফর্দটা এবার বানিয়ে ফেলো। আমাকে আমাকে অব্যাহতি দিন মহারাজ। সেদিন আপনি আমায় তাড়িয়ে দেবেন বলেছিলেন, আজ আমি নিজে থেকেই চলে যেতে চাইছি। তবে যাবার আগে কি? আমার একটা শর্ত আছে। কি শর্ত? গোপালের সঙ্গে আমি একটা তর্ক যুদ্ধে অবতীর্ণ হতে চাই। গোপাল যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমি মাথা নিচু করে চলে যাব, আর না পারলে ওকে কিন্তু চলে যেতে হবে। আর যে জিতবে তাকে আপনি দেবেন 1 লক্ষ টাকা। কি গোপাল, রাজপণ্ডিত কি বলছে শুনছো তো? শুনে আর কি করবে মহারাজ? রাজপণ্ডিতের কথা শুনে গোপালের মনে হয় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। শুনেছি মহারাজ, আমি রাজি। একটা কথা শুনে রাখুন মন্ত্রী মশাই, আমার শরীরের ভেতর শুধু আত্মাই থাকে, আত্মারাম থাকে না। তুমি যতই তড়পাও না কেন গোপাল, এবারে কিন্তু আচ্ছা কলে পড়বে। রাজপণ্ডিত যা একটা প্রশ্ন ঠিক করে রেখেছে না। তা তর্কযুদ্ধটা কবে হবে? আগামী পরশু। তবে তৈরি থেকো গোপাল, সেদিন এমন একটা প্রশ্নবান খাবে যে তোমার মতন একটা গোপাল কেন, 10টা গোপাল এলেও সামলাতে পারবে না। তাহলে আমার কথাটাও কান খুলে শুনে রাখুন। আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর একটা গোটা গোপাল কেন, অর্ধেক গোপালের কাছেও নস্যি। তুমি কথাটা ভেবে বললে তো? অর্ধেক গোপাল মানে বোঝো? বুঝি, খুব বুঝি। গোটা যখন বুঝি তখন অর্ধেক বুঝবো না? মহারাজ, আজ আমায় বাড়ি যাবার অনুমতি দিন। কেন বাড়ি যাবে? কেন বাড়ি? নিজেকে অর্ধেক করার ব্যবস্থা করতে হবে না? নিজেকে অর্ধেক করার ব্যবস্থা? কি জানি বাবা, তুমি যে কি করতে চাইছো কিছুই যে মাথায় ঢুকছে না আমার। এবার অর্ধেক গোপালকে প্রশ্ন করুন। আমার মাথা ঘুরছে, আমি জল খাবো। তাহলে প্রশ্ন? ভুলে গেছি, তোমার কাণ্ড কারখানা থেকে সব কিছু ভুলে গেছি, আমায় ক্ষমা দাও। তাহলে স্বীকার করো, গোপালের কাছে তুমি হেরে গেছো। স্বীকার করছি। ওগো, সবার সামনে তুমি কি কথা বলে এলে গো? নিজেকে অর্ধেক করবে কি করে গো? এই দেখো, কাজের সময় মরা কান্না কেঁদো না তো। এই পুটির বাবা, তুমি এক্ষুনি আমার খোকার কাছে চলে যাও, গিয়ে বলবে তাকে আমার খুব দরকার, কালকের মধ্যেই সে যেন বাড়ি চলে আসে। আর মেয়েকে খবর পাঠাবো কি করে? তাকেও যে কালকের মধ্যেই চাই আমার। ওরে বাবা, ছেলে মেয়ের কি দরকার পড়লো গো? তুমি কি তাহলে জেদের মাথায় নিজেকে কেটে অর্ধেক করবে গো? তাই কি শেষ দেখার একবার জন্য তাদের ডেকে পাঠাচ্ছ? উত্তরি, কাজের সময় শুধু কাঁদে। যাই, আমি নিজেই যাই মেয়ের শ্বশুর বাড়ি ঘুরে আসি। এসো পুটির বাবা। ওরে ওরে, তোরা তোদের দাদুকে আটকানা। ও দাদু, তুমি অর্ধেক হয়ো না। অর্ধেক হওয়া যে খুব খারাপ। অর্ধেক হলে কেউ কি আর বেঁচে থাকে নাকি? আহা, চিন্তা করিস না, শত্রুর মুখে ছাই দিয়ে আমি অর্ধেকও হব, আবার বেঁচেও থাকবো। হ্যাঁ, আমি চলি। এই জন্যেই বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। গোপালের ক্ষেত্রেও তাই হলো, অতি দর্পে হতলঙ্কা হলো। এখন কথা রাখতে নিজেকে অর্ধেক করে রাজসভায় আসতে হবে। আমি যেন চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি। অর্ধেক কাটা গোপাল রাজসভায় এলো, আর একটু পরে পটাং করে পটল তুললো। সংস্কৃতে এটাকেই বলে অর্ধেকং গোপালং আশিতং
কিন্তু তৎক্ষণাৎ পটল তুলিতং। পটল তুলিতং আর আমি তুমি হাঁপ ছেড়ে বাঁচতে পারিতং। কি বলছো কি? বাবা অর্ধেক হওয়ার পণ করেছে? হ্যাঁ, তার সাথে এও বলেছে যে অর্ধেকও হবে আবার বেঁচেও থাকবে। কি জানি বাবা, বাবার হিয়ালি বোঝে কার সাধ্যি। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে শিগগিরই চলো দেখি। ওগো, সবার সামনে এ তুমি কি কথা বলে এলে গো? কি হয়েছে বলো তো মা? বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? কি জানি বাবা, মাথা খারাপ হয়েছে নাকি ভূতে ধরেছে সে একমাত্র অন্তর্যামী বলতে পারেন। ব্যাস, মেয়েও এসে গেল, এদিকে আমার ছেলেও হাজির। এবার আমার চিন্তা কিসের? টুস্কি মেরে অর্ধেক হয়ে যাব। তারপর রাজসভায় গিয়ে ওই মূর্খ রাজপণ্ডিতের প্রশ্নের উত্তর দিয়ে থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিয়ে চলে আসবো। গিন্নি, আমাদের ঘরে একটা বড়সড় কাঠের তক্তা ছিল না? আছে তো, কিন্তু ওটা দিয়ে কি করবে? ওটাতে চড়েই তো আমি রাজসভায় যাব। আরে তোদের গায়ে জোর আছে তো? আমায় তক্তায় তুলে রাজসভায় বয়ে নিয়ে যেতে পারবি তো? তুমি পায়ে হেঁটে রাজসভায় যাবে না? ওই দেখো, বুদ্ধি দেখো। বলি, অর্ধেক মানুষ কি পায়ে হেঁটে যেতে পারে? আমাকে তো তক্তাতে চড়েই যেতে হবে নাকি? বুঝতে পেরেছি, তুমি তাহলে শুয়ে শুয়ে যাবে। ওগো, তক্তায় শুয়ে অন্যের কাঁধে চড়ে তো লোকে স্বর্গে যায় গো। আহা, এমন ছটফট করছো কেন? ঘুম আসছে না রানী, উৎকণ্ঠায় যে কিছুতেই ঘুম আসছে না। কাল রাজসভায় গোপালকে যে কি অবস্থায় দেখবো। অত দুশ্চিন্তা করো না তো। আমি বলছি, নিজেকে দু টুকরো করে ফেলার লোক গোপাল নয়। নিশ্চয়ই ওর মাথায় কোনো সূক্ষ্ম মতলব আছে। মায়ের কৃপায় তোমার মুখের কথাই যেন সত্যি হয়। এখন ঘুমো তো, আমিও তোমার সঙ্গে কাল রাজসভায় থাকবো। এবার অর্ধেক গোপালকে প্রশ্ন করুন। আমার মাথা ঘুরছে, আমি জল খাবো। তাহলে প্রশ্ন? ভুলে গেছি, তোমার কাণ্ড কারখানা থেকে সব কিছু ভুলে গেছি। আমায় ক্ষমা দাও। তাহলে স্বীকার করো, গোপালের কাছে তুমি হেরে গেছো। স্বীকার করছি। জানি না গোপাল আজ কি করে অর্ধেক হয়ে রাজসভায় আসবে। শুনেছি ও নাকি ওর ছেলে মেয়েকে ডেকে পাঠিয়েছে মহারাজ। আবার নাকি একটা ওই তক্তাও জোগাড় করেছে। মহারাজ, আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, কিছু একটা করে গোপালকে অর্ধেক হওয়া থেকে বিরত করুন। জানি না কি থেকে কি হয়ে যাবে। এই, তুমি চুপ করো তো। গোপালের জন্যে শোক একেবারে উথলে পড়ল। আমি খুব ভালো করেই জানি গোপাল নিজেকে অর্ধেক ফর্ধেক কিছুই করবে না। ফাঁকতালে এই কৃষ্ণনগর থেকে পালাবে, আর সেই জন্যেই দল ভারী করতে ছেলে মেয়েকে ডেকে এনেছে। ভুল ভাবছেন মন্ত্রী মশাই। গোপাল কখনোই পালিয়ে যাবার পাত্র নয়। গোপাল, তুমি তাহলে অর্ধেক হওনি। যাক বাবা, বাঁচালে। তুমি কিন্তু কথার খেলাপ করলে গোপাল। দুদিন আগে খুব তো বড় মুখ করে বলে গিয়েছিলে যে অর্ধেক গোপাল আমার প্রশ্নের জবাব দেবে, কিন্তু এলে তো গোটা হয়ে। কি গোটা গোটা করছেন বলুন তো? আমি তো এখন অর্ধেক। আবার বাজে কথা বলছো। সকলেই দেখতে পাচ্ছে দিব্যি গোটা। এই মশাই, এই অঙ্ক করেছেন কখনো? অঙ্ক হ্যাঁ? মানে গোটা মানে তো এক, আর অর্ধেক মানে তো একের নিচে দুই। তা তক্তার ওপরে আমি এক গোপাল, আর আমার নিচে আমার ছেলে মেয়ে মানে দুই গোপাল। তা একের নিচে দুই হলে উত্তর কত হয় মশাই? অর্ধেক হলো না? এই না হলে জ্ঞানীর রাজা গোপাল। তা গোপাল,
সেদিনেই অর্ধেক হবার ব্যবস্থা করতেই বুঝি রাজসভা থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলে। বারে কত কাজ করতে হলো না এই দুদিনের মধ্যে, ছেলে মেয়েকে ডেকে আনা, তক্তা জোগাড় করা, গিন্নিকে বুঝিয়ে তার কান্নাকাটি থামানো। কি রাজপণ্ডিত, এবার অর্ধেক গোপালকে প্রশ্ন করুন। আমার মাথা ঘুরছে, আমি জল খাবো। তাহলে প্রশ্ন? ভুলে গেছি, তোমার কাণ্ড কারখানা থেকে সব কিছু ভুলে গেছি, আমায় ক্ষমা দাও। তাহলে স্বীকার করো, গোপালের কাছে তুমি হেরে গেছো। স্বীকার করছি। বেটা অপদার্থ, গোপালের ভক্তিতে ফক্কি হয়ে গেলি, হ্যাঁ? রাজপণ্ডিত, তাহলে কি ঠিক করলে? মাথা নিচু করে চলে যাবে তো? এই বুড়ো বয়সে কোথায় যে যাব? তীর্থস্থানে গিয়ে আমার যে আর কোনো উপায় নেই মহারাজ। এই আমায় তক্তা থেকে নামা দেখি। ছেড়ে দিন মহারাজ, বুড়ো মানুষটাকে ক্ষমা করে দিন। ক্ষমা? হ্যাঁ মহারাজ, ক্ষমাই তো পরম ধর্ম। ঠিক আছে, শুধু তুমি বললে বলেই ক্ষমা করে দিলাম। মন্ত্রী বলুন মহারাজ। ওই রাজকোষ থেকে 1 লক্ষ টাকা এনে গোপালকে দিয়ে দাও। দেখো ফাঁক তালে কিছু আবার পকেটে পুরে দিও না যেন। ও কি আবার ফোঁপাচ্ছ কেন? যেতে তো আর তোমায় হচ্ছে না। মনে হচ্ছে উনি 1 লক্ষ টাকার শোকে কাঁদছেন। ঠিক আছে, আমি ওনাকে 1 লক্ষ টাকা দান করে দিলাম। হ্যাঁ, 1 লক্ষ টাকা দান করে দিলে? তাহলে দুজনের মধ্যে ভাগ করে দাও। ঠিক আছে, আমাকে অপদস্থ করার ফন্দিটা দুজনে মিলেই করেছিলেন তো, তাই দুজনকেই ভাগ করে দিলাম। তবে টাকা নয়, 1 লক্ষ টাকার জিনিস পাবেন। বলুন রাজি কিনা? আমি রাজি। আমিও রাজি। তাহলে যান, রাস্তা থেকে নিয়ে নিন। রাস্তা থেকে নিয়ে নেব? এই গোপাল, তুমি কি জিনিসের কথা বলতে চাইছো বলো তো? পথে আসতে আসতে দেখলাম রাস্তার পাশে ঝোপের ধারে একটা হাতি মরে পড়ে আছে। তা যান, দুজনে ভাগাভাগি করে নিন। এ মা, শেষে কিনা মরা হাতি? কেন, কথাতেই তো আছে মরা হাতি লাখ টাকা। রাজি যখন হয়েছো, তখন তোমাদের ওই মরা হাতি টেনে বাড়ি নিয়ে যেতে হবে। কোনো নড়নচড়ন হবে না। সবকিছু তোমার জন্য। তুমি পণ্ডিত না ঘেচু? ঘেচু। আমি ঘেচু হলে আপনি একটা কুটকুটে মানকচু। মরা হাতি লাখ টাকা, পণ্ডিত না